হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা ক্লাস নম্বর 15 এসে উপস্থিত হয়েছি। 14টা ক্লাস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের শিডিউল অনুযায়ী সোম বুধ শুক্র তোমরা ঠিক সকাল 8টায় আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো পাবে। ওকে, তো আজকে আমরা ক্লাসের যে 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলোতে চলে আসি। তার আগে তোমাদের একটু বলে দিই যে আমাদের অ্যাপে তোমাদের জন্য ফ্রি মক টেস্ট সিরিজ অলরেডি চালু হয়ে গেছে এবং এই ফ্রি মক টেস্ট সিরিজ তোমরা পাচ্ছ 10টা মক টেস্ট পাচ্ছ তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল মেন্সের জন্য, এসএসসি জিডির জন্য 20টা মক টেস্ট পাচ্ছ এবং WSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে জন্য এই ক্লাসগুলো চলছে সেই পরীক্ষার জন্য তোমরা 20টা ফ্রি মক টেস্ট পাচ্ছ। তোমরা পাবে কোথা থেকে না, এই যে ফ্রি মক টেস্ট দেখতে পাচ্ছ বাটনটি আছে, এই ফ্রি মক টেস্ট ট্যাবে ক্লিক করবে, সেখানেই তোমরা সমস্ত পরীক্ষাগুলোর জন্য মক টেস্টের ট্যাব দেখতে পাবে। তোমরা অ্যাপ ডাউনলোড করবে, অ্যাপ ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি আমাদের এই ক্লাসের ডেসক্রিপশানে। ওকে, চলে আসি ডাইরেক্ট প্রশ্নে। তোমরা জানো সিলেবাসকে মেনটেন করে আমাদের প্রতিটা ক্লাস হচ্ছে এবং সিলেবাসের এই 10টা টপিকের ওপর প্রত্যেকটা টপিক থেকে 2টো করে প্রশ্ন আলোচনা হচ্ছে এবং একদিনেই তোমাদের পুরো সিলেবাসটা একবার কভার হয়ে যাচ্ছে প্রত্যেকটা টাইপ। ওকে, চলে আসি প্রথম প্রশ্নে। কী বলা হয়েছে? বলেছে দুটো সংখ্যা লসাগু এবং গসাগু 450 এবং 30। আর কি বলা হয়েছে না, একটি সংখ্যা বলা হয়েছে 90, তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে, খুব ভালো কথা। তাহলে দুটো সংখ্যার পার্থক্য নির্ণয় করার জন্য আমায় আর একটা সংখ্যা নির্ণয় করতে হবে। আর আমরা জানি যে যখন দুটো সংখ্যার লসাগু দেওয়া হয়েছে, গসাগু দেওয়া হয়েছে, দুটো সংখ্যার ক্ষেত্রে লসাগু ইন্টু গসাগু মানে হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএফ হয়ে যায় কি না ইজিক্যাল টু হয়ে যায় সংখ্যা দুটোর গুণফল বা প্রোডাক্ট। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে এখানে এলসিএম কত দাদা? 450, দাদা এইচসিএফ কত? 30। প্রোডাক্টের মধ্যে একটি সংখ্যা পাচ্ছি 90 আর একটা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তাই 30, 3 এর 90, 3 150, 450। তার মানে আরেকটি সংখ্যা কত হয়ে গেল? 150। তাহলে একটা সংখ্যা 150 আর একটা সংখ্যা 90, এদের মধ্যে ডিফারেন্স কত? 60। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে আসি। প্রশ্ন নাম্বার 2 কী বলা হয়েছে? এই দুটো সংখ্যার গসাগু হয় 6, তাদের লসাগু হয় 120, তাহলে এরূপ একজোড়া সংখ্যা কোনটি হবে? তাহলে এখানে 4টে অপশান দেওয়া হয়েছে, 4টে অপশানের মধ্যে আনসার খুঁজতে হবে, অঙ্ক করার প্রয়োজন নেই। আমি দেখতে পাচ্ছি দুটো সংখ্যার গসাগু বলা হয়েছে 6, তাহলে সেটাই আমার আনসার হবে। যেখানে দুটো নাম্বারই দেখব 6 দিয়ে পুরোপুরি ভাগ যায় এবং 6 ছাড়া তাদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই। হ্যাঁ কি না? আমরা কি জানি গসাগু মানে এইচসিএফ, যেটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 6 ছাড়া তাদের মধ্যে কোনো কি নেই, সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে 6, তাদের মধ্যে সবথেকে সাধারণ বড় ফ্যাক্টর হচ্ছে 6। হ্যাঁ কি না? এবার দেখতে পাচ্ছি যে 24 আর 30, এখানে দেখছি 24 6 দিয়ে ভাগ যায়, 30ও 6 দিয়ে ভাগ যায়, তাহলে এটা আনসার হতে পারে। 18 6 দিয়ে ভাগ যায়, 40 6 দিয়ে ভাগ যায় না, তাহলে এই আনসার হতে পারে না, একে প্রথমেই অমিট করে দাও। অপশান ডি দেখো 12 6 দিয়ে ভাগ যায়, 40 6 দিয়ে ভাগ যায় না, একেই তুমি প্রথমে অমিট করে দাও। তাহলে পড়ে এলো এ আর সি। সি অপশানে দেখতে পাচ্ছি 12 6 দিয়ে ভাগ যায়, 60ও 6 দিয়ে ভাগ যায়, কিন্তু 12 12 দিয়েও ভাগ যায়, 60ও 12 দিয়ে ভাগ যায়। এদের গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 12 হওয়া উচিত, 6 তো নয়, তার মানে এও আনসার হতে পারে না। তাহলে একমাত্র অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি সিম্পলিফিকেশান করতে হবে আমাকে। সিম্পলিফিকেশানের প্রশ্নের প্রথমেই আমি বলেছি যে বদমাস রুল ফলো করতে হবে। তাহলে বদমাস রুল অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে হওয়া উচিত, তাহলে ব্র্যাকেট আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে 5.1 মাইনাস 3.8, 51 থেকে 38 বিয়োগ করলে পড়ে থাকে কত? 13, মানে হচ্ছে 1.3 হয়ে যাবে আমার এখানে বিয়োগফল। 0.4 এর 1.3 এর মানে হচ্ছে কি গুণ, তাহলে আগে এর কাজ করব। তাহলে 4-এর সঙ্গে 13 গুণ করলে হয় কত? 52। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। দশমিক এখানে এক ঘর পরে, এখানেও এক ঘর পরে, তাহলে আলটিমেট 2 ঘর পরে হবে দশমিক, মানে 0.52। এবার 7.8 থেকে 0.52 বিয়োগ করলে কত হবে? দেখতে পাচ্ছি এখানে 80 থেকে 52 বিয়োগ করলে পড়ে থাকে আমার 28, মানে 6.28। ঠিক আছে, এরকমভাবে বিয়োগ করতে বাবা। তাহলে 6.28-এর সঙ্গে বাকি আমায় যোগ করতে হবে এই ভদ্রলোককে। এবার দেখতে পাচ্ছি যে 6.28 আর এখানে 9.3 আর 1.5, 9.3 আর 1.5-এর গুণটা কীভাবে করবো? দেখো এখানে আমি 1.5কে আমি 15 ভাববো আর 9.3কে 93 ভাববো, তাহলে 93-এর সঙ্গে 15-র গুণফল আগে ভাববো। তাহলে 15কে আমি লিখতে পারি দাদা 10 + 5 লিখতে পারি, কোনো অসুবিধা আছে? বলবে না, কোনো অসুবিধা নেই। 93কে 10 দিয়ে গুণ করলে হয় 930, 93কে 5 দিয়ে গুণ করলে হয় কত দাদা? 5 3 15, 5 5 9 45 থাকে 46, 465 যোগ করলে হচ্ছে 5, এখানে হচ্ছে 9, 4 9 হচ্ছে কত? 13।
তাহলে বোঝা গেল। এবার দেখো 13.95, তাহলে এখানে 0.95 কেন হবে? কারণ এখানে 1 ঘর দশমিক ছিল, এখানে 1 ঘর দশমিক ছিল, তাহলে আলটিমেট 2 ঘর দশমিক হবে। তাহলে 13.95-এর সঙ্গে 6.28 যোগ করলে আমার কত হচ্ছে? দেখো আলটিমেট এটা 20-র বেশি হবে, 13 হচ্ছে 19, আর এখানে 0.28 আর 0.95 যোগ করে হয়ে যাচ্ছে কত? 0.23, যেমন 21.23, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, আরও একটি সরলীকরণের প্রশ্ন। দেখো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে 40-এর 20%, এটাই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন এই প্রশ্নের। আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে দাদা A% অফ বি, A% অফ বি এর মানে যা, B% অফ এ এর মানেও তাই, এবং এটা একদম তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, তো আশা করি বোঝাতে হবে না। তাহলে A% অফ বি ইজ ইকাল টু যদি B% অফ এ হয়, মানে বলতে পারি কি না, এ আর বি এই পার্সেন্টেজ সাইনটাকে কী করতে পারে, নিজেদের মধ্যে ইউজ করতে পারে, যে কেউ যে কোনো একজন ইউজ করতে পারে, এদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে, ভাগাভাগি করতে পারে, এদের কমন একটা কি, কমন এদের একটা জিনিস বলতে পারি, বা এদের বলতে পারি দুজনকারই এদের কমন প্রপার্টি। ওকে, তাহলে দেখো 40-এর 820% আমি যা বলবো, 820-এর 40%-এরও তাই বলবো। তাহলে এবার দেখো ব্যাপারটা ইজি হয়ে গেল। তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে কত হয় দাদা? 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 2/5। আমরা আগেই বলেছি, বারবার বলেছি, যে 20% যদি 1/5 হয় তাহলে 40% হবে 2/5। তাহলে দেখো কাটাকুটি হচ্ছে, এর মানে কি গুণ? তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 1 5, 5 ষোলো 80, 5 4 20, 164, 164 ইন্টু 2 করলে কত হচ্ছে দাদা? 328। তাহলে 328 থেকে আমি কী করবো? 28 বিয়োগ করবো। তাহলে 328 থেকে 28 বিয়োগ করলে কত হবে দাদা? 300 হয়ে যাবে। তাহলে এবার দেখো কী হয়ে গেল না, 600-এর 300%, 600-এর 300%, এর আবার কত না 30%। আলটিমেট প্রশ্নটা হয়ে গেল এরকম। এবার তো আর কোনো ব্যাপার না, এবার খালি এরগুলোর জায়গায় আমি কী করে দেবো না, এরগুলোর জায়গায় আমি গুণচিহ্ন দিয়ে দেবো। তাহলে 600-এর 300%, 300% মানে 300/100 মানে হচ্ছে আলটিমেট 3 হবে এর ভ্যালু, আর 30% মানে হয়ে যাবে 3/10। ইটস নট এগুলো একদম ঠিক। তাহলে হয়ে গেল, দেখো 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 3 তারিখে 9, কিছু কি প্রবলেম হয়েছে? 300% মানে 3, এখানে 30% মানে 3/10, হ্যাঁ একদম ঠিক আছে, 540, 540 অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে যাই পরের প্রশ্ন, জল ও দুধের একটি মিশ্রণে দুধের পরিমাণ জলের পরিমাণের দ্বিগুণ। খুব ভালো কথা। তাহলে এই লাইনটা থেকে আমি কি বুঝতে পারছি না, এই লাইন থেকে আমি বুঝতে পারছি যে আমার যে মিশ্রণটা আছে সেই মিশ্রণে মিল্ক আছে আর ওয়াটার আছে, আর এই মিল্ক আর ওয়াটারের রেশিও আমি এখান থেকে ডাইরেক্ট পেয়ে গেলাম। এবার মিল্ক যদি হয় 2, তাহলে ওয়াটার হবে 1, তাই তো বলা হয়েছে দুধের পরিমাণ জলের পরিমাণের দ্বিগুণ। তাহলে জল যদি 1 হয় তাহলে মিল্ক হবে 2, তাহলে 2:1 অনুপাতে মিশ্রণটি তৈরি হয়েছে মিল্ক আর ওয়াটারের। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। বলছে গুণগত মান পূরণের জন্য মিশ্রণে 90% দুধ থাকতে হবে। 90% যদি দুধ থাকতে হয় তাহলে জল থাকতে হবে কত? 10%, হ্যাঁ কি না? তাহলে 90% আর 10%-এর রেশিও কত হবে? তাহলে পার্সেন্টেজ ক্যান্সেল আউট করে দিন, 0 0 ক্যান্সেল আউট করে দিন, আলটিমেট 9:1 হতে হবে। বোঝা গেল? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 9:1 হয়ে গেল মিল্ক আর ওয়াটারের রেশিও। তাহলে এটা হতে হবে, এটা এখন আছে। ওকে, বলা হয়েছে যদি মিশ্রণের আয়তন ভি হয়, তাহলে মিশ্রণের আয়তন যদি ভি হয় তাহলে গুণগত মান পূরণের জন্য মিশ্রণে কত লিটার বিশুদ্ধ জল যোগ করতে হবে? তাহলে মনে রাখতে হবে এখানে বিশুদ্ধ দুধ যোগ করতে হবে। তাহলে দুধ অ্যাড করা হচ্ছে, মিল্ক অ্যাড করা হচ্ছে, ওয়াটার তার মানে কী আছে? কনস্ট্যান্ট আছে। ওয়াটার আছে কি? কনস্ট্যান্ট। এটাই তো আমার মেন বিষয়বস্তু, যে ওয়াটার যেন চেঞ্জ না হয়, ওয়াটার কনস্ট্যান্ট। তাহলে দেখো রেশিও তো এখানে দেখতে পাচ্ছি ওয়াটার কনস্ট্যান্ট, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। বোঝা গেল? যদি না থাকে আমাকে 1কে সমান করতে হবে, মানে এখানে যদি 2 থাকতো, এখানে 3 থাকতো, তাহলে 2 আর 3 এলসিএম করে 6 করতে হতো 2 জায়গায়, কিন্তু এখানে 2 জায়গাতেই সমান আছে, ইকুয়াল রাশি আছে। তাহলে এখানেও 1, এখানেও 1, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমার 2 ইউনিট আগে মিল্ক ছিল, এখন 9 ইউনিট মিল্ক হচ্ছে, তার মানে 7 ইউনিট মিল্ক আমি অ্যাড করেছি, 7 ইউনিট মিল্ক আমি অ্যাড করেছি, হ্যাঁ কি না? বলুন একদম ঠিক। তাহলে কতর মধ্যে অ্যাড করেছি না, দেখতে পাচ্ছি আমার বলা হয়েছিল যে আগে 2:1 অনুপাতে মিল্ক আর ওয়াটার ছিল, মানে 3 ইউনিট টোটাল মিশ্রণ ছিল। তাহলে 3 ইউনিট মিশ্রণে আমি 7 ইউনিট মিল্ক অ্যাড করেছি। তাহলে নির্ণয় করতে হবে যে মিশ্রণে কত লিটার বিশুদ্ধ দুধ যোগ করা হয়েছে যদি মিশ্রণের আয়তন ভি হয়। তার মানে 3 ইউনিটেরই ভ্যালু বলা হয়েছে ভি লিটার, হ্যাঁ কি না? তাহলে আমার 7 ইউনিটের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। কত হয়ে যাবে না, V/3 × 7, তাহলে 7 V/3 হবে আমার কারেক্ট আনসার। কোথায় আছে বলো? দেখতে পাচ্ছি অপশান ডিতে। বোঝা গেল? হলো সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। ক্লাসে মোট 60 জন ছেলে ও মেয়ে আছে, খুব ভালো কথা। তাহলে বয়েজ আর গার্লস মিলে টোটাল আছে 60, তাই তো?
নিচের কোনটি ক্লাসের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে উপস্থাপন করতে পারে না? দারুণ একটা প্রশ্ন। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা ছেলে আর মেয়ের অনুপাত হতে পারে না, রেশিও হতে পারে না? সবসময় মনে রাখবো যে রেশিও আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল কার ভ্যালু দেওয়া হয়েছে, এখানে ছেলে আর মেয়ের কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যালু দেওয়া হয়নি, এখানে টোটাল ভ্যালু দেওয়া হয়েছে 60। তাহলে রেশিওর আমি দুটো রাশিকে কী করব, সাম করব। সাম করার পর যেটা দেখব 60-এর ফ্যাক্টর নয়, যে অপশানটিতে সাম করার পর 60-এর ফ্যাক্টর পাবো না সে আনসার কখনো হতে পারে না। ইজ ইট ক্লিয়ার? ওটা জলের মতো পরিষ্কার। দেখো প্রথম অপশানে 2 আর 3 যোগ করে দেখতে পাচ্ছি 5 ইউনিট। তাহলে 5 কি 60-এর ফ্যাক্টর, বা 5কে দিয়ে কি 60 পুরোপুরি ভাগ যায়? একদম যায়। তার মানে 5 আনসার হতে পারে। 3 + 1 4, 4 দিয়ে কি 60 পুরোপুরি ভাগ যায়? একদম যায়। তার মানে এটাও আনসার হতে পারে। 1:6, তার মানে 1 + 6 যোগ করে 7, 7 কি 60কে ভাগ করতে পারে? একদম পারে না। তার মানে এটা আনসার হতে পারে না। 7 + 3 10, 10ও আবার দেখতে পাচ্ছি 60কে পুরোপুরি ভাগ করতে পারে, তার মানে 10ও হতে পারে। তার মানে একমাত্র অপশান সি দেখতে পাচ্ছি সেই আনসার, যেটা আমার রিকোয়ার্ড আনসার, যে 7 কোনো দিন আমি দেখতে পাচ্ছি 60কে ভাগ করতে পারে না। তাহলে ছেলে আর মেয়ের অনুপাত কোনো দিন 1:6 হতে পারে না। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তার মানে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, 5 বছর আগে একজন বাবা ও তার ছেলের বয়সের অনুপাত ছিল 5:3। খুব ভালো কথা, 5:3 হলো। এবার কি বলা হয়েছে, নিচে কোনটি এখন থেকে 10 বছর পরে, তাহলে এখন থেকে 10 বছর পরে গিয়ে তাদের বয়সের অনুপাত হতে পারে না? আরও একটা অসাধারণ প্রশ্ন। দেখো কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে তাহলে আমি জানি যে 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স কী। তাহলে 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট। তাহলে আজ থেকে 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ডিফারেন্স আমাকে সেম রাখতে হবে, এই ডিফারেন্স আমাকে সেম রাখতে হবে। এবং সেম রাখার পর আমি ধরলাম এখানে A:B হবে 10 বছর পরে আমার দুজনকার বয়সের অনুপাত। তাহলে A আর B এর মধ্যে ডিফারেন্স যা হবে 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স তাই হওয়া উচিত। ওকে, এবার ডিফারেন্স সেম করার পর আমায় দেখতে হবে যে 5 থেকে আমি এতে যখন গেলাম তখন কি যত দূরত্ব গেলাম 3 থেকে বিতে যত দূরত্ব যাব সেই দূরত্ব যেন সেম হয়। তার মানে 5 আর এর মধ্যে ডিফারেন্স আর 3 আর বি এর মধ্যে ডিফারেন্স যেন সেম হয়। আর কি দেখতে হবে, ডিফারেন্স সেম হওয়ার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে যে 5 থেকে আমি এসেছি, আমি 10 বছর পরে যাচ্ছি, তার মানে প্লাস যেন ডিফারেন্স হয়, নেগেটিভ ডিফারেন্স যেন না হয়। তার মানে 5-এর থেকে যেন বড় রাশি হয়, এখানে 3-এর থেকে যেন বড় রাশি হয়। এই কতগুলো কথা আমাকে মাথায় রাখতে হবে। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। তাহলে একটা করে অপশান আমি টেস্ট করবো, ব্যাস তাহলেই আমার আনসার অনায়াসে বেরিয়ে যাবে। দেখো 3:2, তাহলে 3:2 যদি আমার 10 বছর পরের অনুপাত হয়, তাহলে দেখতে পাই 3 আর 2-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে এখানে 2, এখানে 1 হতে পারে না, এখানেও 2 হওয়া উচিত। তাহলে 2 যদি করতে হয় 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে এই কত হলো? 6 হলো, এই কত হলো? 4 হলো। এবার দেখো 5 থেকে 6 ইনক্রিজ হয়েছে, কত ইনক্রিজ হয়েছে? 1 ইনক্রিজ হয়েছে। 3 থেকে 4ও 1 ইনক্রিজ হয়েছে, হতে পারে, এটা আনসার হতে পারে, কারণ কি এখানে ইনক্রিজ হচ্ছে এবং সমান ইনক্রিজ হচ্ছে। তার মানে এতে কোনো অসুবিধা নেই। আমার বলেছে হতে পারে না কোনটা সেটা বিচার করতে, খুব ভালো কথা। নেক্সট অপশানে দেখি, তাহলে এটা আনসার হতে পারে, মানে এটা আনসার হতে পারে, কারণ এটা কিন্তু আমার আনসার নয়। ওকে, তাহলে এটা আমার প্রথমেই কী করলাম না, ক্যান্সেল আউট করে দিলাম। নেক্সট অপশান হচ্ছে 8:7। 8:7 দেখতে পাচ্ছি এর মধ্যে ডিফারেন্স কত? 1। তাহলে এখানেও আমার 2 করতে হবে ডিফারেন্স, তাহলে 2 করতে হলে এখানে 16 আর এখানে হচ্ছে আমার কত? 14। তাহলে এখানেও দেখো 5 থেকে 16 হয়েছে 11, 3 থেকে 14 হয়েছে 11, তাহলে এখানেও 11 প্লাস হয়েছে, এখানেও 11 প্লাস হয়েছে। তাহলে আমার এটাও আনসার হতে পারে, কারণ হচ্ছে এখানে ডিফারেন্সও সেম দেখতে পাচ্ছি এবং দুই জায়গাতেই প্লাস হচ্ছে। ওকে, তাহলে গল্প এখানেও আমার ম্যাচ করলো না। নেক্সট হচ্ছে, তাহলে এটাও আনসার হতে পারে না। 6 আর 5, 6 আর 5 মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্স কত? 1। তাহলে 2 করতে হবে, একবারে 2 দিয়ে গুণ করে দিই, 12, এখানে হচ্ছে 10। তাহলে এখানেও 5 থেকে 12 7, এখানে 3 থেকে 10 হচ্ছে 7। তার মানে এখানেও আমার ম্যাচ করছে না। তাহলে লাস্ট অপশানটাই আমার কারেক্ট আনসার, 7:4। দেখো 7:4 এর মধ্যে দেখতে পাচ্ছি ডিফারেন্স কত? 3 দাদা। তাহলে এখানে 3, এখানে 2, তাহলে এখানে সমান করতে গেলে আমার এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে হবে কত? 15, এখানে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত? 9। তাই তো? হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এখানে দেখো 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 সাথে 14, আর এখানে 2 সাথে 8। তাহলে দেখো 15 থেকে 14 হয়েছে, ডিফারেন্স কিন্তু সেম আছে। 9 থেকে 8 হয়েছে, ডিফারেন্স কিন্তু সেম আছে, কিন্তু এখানে ডিক্রিজ করেছে, -1, এখানে -1। মাইনাস তো হওয়ার কথা নয়, কারণ আমি 10 বছর পরে যাচ্ছি, 10 বছর আগে নয়। 10 বছর যখন পরে যাচ্ছি তাহলে আমার ডিফারেন্স কী হয়ে যাওয়া উচিত না? পজিটিভ হওয়া উচিত, মানে 15 থেকে বেশি এখানে পাওয়া উচিত, সেটা আমি পাচ্ছি না। তার মানে এটা আমার আনসার হতে পারে না। তাহলে এটাই আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন বলছে, এ একজন কাজের লোক, বি এর চেয়ে দ্বিগুণ ভালো। খুব ভালো কথা, দারুণ কথা। তাহলে এ হচ্ছে আমার একটা কাজের লোক, সে বি এর থেকে দ্বিগুণ ভালো। তাহলে এই কথাটা থেকে আমি কী বুঝতে পারি না, এই কথাটা রিপ্রেজেন্ট করে এ আর বি এর এফিসিয়েন্সি। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও কত পেলাম না? দ্বিগুণ যখন ভালো, তার মানে হচ্ছে 2 যদি এ এর এফিসিয়েন্সি হয় তাহলে 1 হবে বি এর এফিসিয়েন্সি। বি এর চেয়ে দ্বিগুণ ভালো
বি এর চেয়ে দ্বিগুণ ভালো, তার মানে বি এর এফিসিয়েন্সি 1 হলে এর এফিসিয়েন্সি কত হবে? 2 হবে। আর আমরা জানি যে এফিসিয়েন্সির সঙ্গে টাইম গুণ করলেই হয়ে যায় কি টোটাল ওয়ার্ক হয়ে যায়, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তারা একসাথে তারা 20 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। তাহলে একসঙ্গে যখন কাজ করছে তারা 2 + 1 3 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে, আর এফিসিয়েন্সি ইন্টু টাইম হয়ে যায় টোটাল ওয়ার্ক। তাহলে 3 × 20 60 ইউনিট হয়ে গেল টোটাল ওয়ার্ক। নির্ণয় করতে হবে এ একা কত দিনে কাজ শেষ করবে। তাহলে এ যখন একা কাজ করবে সে তার নিজস্ব এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, মানে 2 দিয়ে কাজ করবে। তাহলে 60 ইউনিট ওয়ার্ক 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করলে কত টাইম লাগবে? 60/2 30 দিন। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এত সহজেই এই ধরনের প্রশ্নের সমাধান করা যায় যদি আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 9 কী বলা আছে? এ একটা কাজ 15 দিনে শেষ করতে পারে, বি একই কাজ 20-25 দিনে শেষ করতে পারে, তারা একসাথে 5 দিন কাজ করে। খুব ভালো কথা। তাহলে যখন এরকম গল্প আছে আমি দেখি যে আলটিমেট টোটাল ওয়ার্ক কত। এ 15 দিনে করছে আর বি করছে কত দিনে? 25 দিনে। তাহলে 15 আর 25 এলসিএম কত? 75। তাহলে 75 ইউনিট টোটাল ওয়ার্ক। আর এফিসিয়েন্সি কত এর? না 75/15 5, আর 75/25 3 হয়ে যাবে বিয়ের এফিসিয়েন্সি। খুব ভালো কথা। তারা একসাথে 5 দিন কাজ করলো, তার মানে 5 + 3 টোটাল হচ্ছে 8 এফিসিয়েন্সি নিয়ে তারা 5 দিন কাজ করলো, মানে 40 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে রিমেনিং ওয়ার্ক কত আমার? রিমেনিং ওয়ার্ক হয়ে গেল আমার 75 - 40, দ্যাট ইজ 35। ইজ নট ইবল, একদম ঠিক। যে বাকি কাজ এ এবং সি 4 দিনে শেষ করে, তাহলে সি একা কাজটি শেষ করতে কত দিনে পারবে? খুব ভালো কথা। তাহলে বাকি কাজ কে করছে? না এ আর সি। কত দিনে? 4 দিনে। তাহলে 35/4, যদি আমি 35 ইউনিট ওয়ার্ক আমি দেখতে পাচ্ছি আর 4 দিনে শেষ হচ্ছে, তাহলে একদিনে কত ইউনিট ওয়ার্ক হচ্ছে? 35/4 ইউনিট ওয়ার্ক। আর এই 35/4 আলটিমেট কিছুই না, এটাই হচ্ছে এ প্লাস সি এর এফিসিয়েন্সি, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। কারণ যখনই আমরা একদিনের কাজ দেখি, একদিনের কাজই হয়ে যায় কি মিলিত এফিসিয়েন্সি বা টোটাল এফিসিয়েন্সি, যেখানে এর এফিসিয়েন্সিও আছে সি এর এফিসিয়েন্সিও আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এর এফিসিয়েন্সি কত? না এর এফিসিয়েন্সি তো 5, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? তাহলে সি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 35/4 মাইনাস কত? 5। তাহলে আলটিমেট 5 × 20 মানে 15/4। ইজ নট ইট, একদম ঠিক। তাহলে 15/4 এফিসিয়েন্সি নিয়ে বলে যে সি একা কাজটি কতদিনে শেষ করবে। তাহলে আমরা জানি টাইম অফ সি, সি এর টাইম নির্ণয় করার উপায় কি? না টোটাল ওয়ার্ক মানে 75 বাই সি এর এফিসিয়েন্সি মানে বাই 15/4। আর এই 15/4 নিচের 4 কী হয়ে যায়? না নিচের ভগ্নাংশটি উল্টে গেলে উপরে 4 গুণ হয়ে যাবে, তাহলে 4 উপরে চলে যাবে। 15 × 5 = 75, 5 × 4 = 20। বলো, এতটাই সহজেই প্রশ্নের সমাধান করা যায় যদি আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। কনসেপ্ট হচ্ছে মেন বিষয়বস্তু। কোশ্চেন নাম্বার 10 বিশাল 30 মিনিটে 20 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। খুব ভালো কথা। যদি সে 18 মিনিটে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে আলটিমেট সে দেখতে পাচ্ছি টোটাল আমার ডিস্টেন্স কত? না 20 কিমি। টোটাল ডিস্টেন্স দেখতে পাচ্ছি 20 কিমি। তার মধ্যে অর্ধেক মানে 10 কিলোমিটার সে অলরেডি 18 মিনিটে চলে গেছে। ওকে, তাহলে বাকি 10 কিলোমিটার পড়ে আছে। বলেছে অবশিষ্ট দূরত্ব তাকে কত টাইমে সে অতিক্রম করবে? না টাইমে বলা আছে 30 মিনিটে তাকে পুরো দূরত্ব অতিক্রম করতে হবে। তার মধ্যে 18 মিনিট সে অলরেডি নিয়ে নিয়েছে, তাহলে 12 মিনিটে তাকে 10 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে সেই দূরত্ব অতিক্রম করতে গতি কত হওয়া দরকার? তাহলে আমরা জানি গতি নির্ণয় করার উপায় কি? না গতি নির্ণয় করার উপায় হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স দেখতে পাচ্ছি কত? 10, টাইম দেখতে পাচ্ছি 12 মিনিট। তাহলে 10/12 60 দিয়ে গুণ করলে আমি ঘন্টায় পেয়ে যাবো, ব্যাস গল্প শেষ। তাহলে 12 × 5 = 60, তার মানে 50 কিলোমিটার/আওয়ার হওয়া উচিত, তাই তো? 10/12 করলে আমার কী হবে? কিলোমিটার/মিনিট বেরোবে, কিন্তু আমার কিলোমিটার/ঘন্টায় দরকার, হ্যাঁ কি না? তাহলে কিলোমিটার/ঘন্টায় করতে হলে আমার 60 দিয়ে গুণ করতে হবে, গল্প শেষ। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। একজন ব্যক্তি তার সফরে প্রথম 180 কিমি 40 কিমি/ঘন্টা বেগে, পরবর্তী 120 কিমি 60 কিমি/ঘন্টা বেগে ভ্রমণ করেন। খুব ভালো কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে টোটাল 300 কিলোমিটার ডিস্টেন্সটি দুটো ভাগে ভাগ হয়েছে, একটা 180 আর একটা হচ্ছে 120। প্রথম 180 কিমি সে আছে 40 কিমি/আওয়ার বেগে, আর পরের 120 কিমি সে যাচ্ছে 60 কিমি/আওয়ার বেগে। তাহলে আমার নির্ণয় করতে হবে কি? গড় গতিবেগ নির্ণয় করতে হবে। গড় গতিবেগ নির্ণয় করার ফর্মুলা কি? না টোটাল ডিস্টেন্স সে কতটা কভার করেছে, টোটাল ডিস্টেন্স কতটা সে কভার করেছে, আর টোটাল টাইম তার কত লেগেছে, এটাই হচ্ছে আমার গল্প। টোটাল ডিস্টেন্স কত? 180 + 120 300। টোটাল টাইম কত লেগেছে? প্রথম 180 গেছে 40 কিমি/আওয়ার বেগে, তাহলে 180/40 প্রথমে টাইম লেগেছে। তারপরে টাইম লেগেছে কত? না 120/60। ইজ ইট ক্লিয়ার? বলো, একদম ঠিক। এখানে কাটাকুটি হয়ে গেল 2, আর এখানে দেখতে পাচ্ছি 40 আর 180 মানে হচ্ছে 20 দিয়ে কাটাকুটি হচ্ছে 9/2, হ্যাঁ কি না? তাহলে এখানে 9/2, এখানে হচ্ছে ওপরে হচ্ছে শুধু 2, তার মানে 2 × 4 9 13, তার মানে 300 × 13
সরি 300 ইন্টু নিচের দুইটা কোথায় চলে উপরে চলে যাবে, তাহলে 300 ইন্টু 2/13, হ্যাঁ কি না, এটাই তো আমার কারেক্ট অ্যান্সার, বলো একদম ঠিক। তার মানে 600/13 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, 600/13 কিলোমিটার পার আওয়ার। কিন্তু 600/13 তো থেমে নেই, আমাকে এখানে দশমিকে ট্রান্সফার করতে হবে, 13×4 = 52, 80 মানে 6×3 = 78, 46 পয়েন্ট সামথিং হবে। তাহলে অপশান বি ক্যান্সেল আউট হলো, কিন্তু অপশান এ, সি, ডি এর মধ্যে আমি ফেসে গেলাম। তাহলে দেখতে পাচ্ছি 78 মানে 20 মানে 13×1 = 13, তাহলে 46.1 পেয়ে গেলাম। এবার 46.1 দেখতে পাচ্ছি অপশান সিতেই আছে, আর 46.1 কোথাও নেই, তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যদি পরপর 5টি জোড় সংখ্যার যোগফল ওই সংখ্যাগুলোর গড় থেকে 40 বেশি হয়, তাহলে সিরিজের মাঝের সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, মনে রাখবো সবসময় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এই যে 5টা জোড় সংখ্যার যোগফল বলেছে, যোগফল সবসময়, যোগফল মানে কি, সাম আর অ্যাভারেজ, সাম আর অ্যাভারেজ, মাঝের সংখ্যা মানে কি, সেই হচ্ছে অ্যাভারেজ। তাহলে সাম আর অ্যাভারেজের মধ্যে অলওয়েজ আমার রেশিও হবে কত, 5:1। সাম আর অ্যাভারেজের মধ্যে রেশিও হবে 5:1। তাহলে 5 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত, 4। এটাই বলেছে 40-এর সঙ্গে সমান। তাহলে নির্ণয় করতে হবে সিরিজের মাঝের সংখ্যা কত, তার মানে 1-এর ভ্যালু নির্ণয় করতে হবে 40, সরি 1-এর ভ্যালু কত, 10। আর যদি সাম কত, তাহলে 1-এর ভ্যালু কত, 10 মানে মাঝের ভ্যালু কত, 50। এত সহজেই প্রশ্নের আনসার নির্ণয় করা যায়, কনসেপ্ট বুঝানো। আমি আগেও বলেছি তোমাদের যে যদি পরপর 5টি জোড় সংখ্যা যোগফল বলা থাকে, তাহলে ধরে নিই যদি মাঝের সংখ্যাটা এক্স হয়, তার ঠিক আগের সংখ্যা হবে x-2, জোড় সংখ্যা বলেছে মানে 2 করে গ্যাপ, তার ঠিক পরের সংখ্যা হবে x+2, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। এর ঠিক আগের সংখ্যা হবে x+4, আর এর ঠিক পরের সংখ্যা হবে x+4, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে এই যে 5টা সংখ্যা পেলাম, x-4, x-2, x+2, x+4, এদের যোগফল কী হবে? এদের যখন যোগফল করব, মানে এদের যখন যোগফল নির্ণয় করব, তখন তুমি বলবে তাদের যোগফল হয়ে যাবে আমার, দেখো এদের যখনই যোগ করবে, এদের যোগ করার সময় তুমি দেখছো কতগুলো 5 আছে, কতগুলো এক্স আছে, 5টা, তার মানে 5x পাচ্ছি। আর এখানে দেখো -4 -2, তার মানে -6, এখানে +2 +4, এখানে +2 +4 +6, আর এখানে -4 -2 -6, যোগ করলে কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আলটিমেট এদের কোনো দরকার নেই, তাহলে আলটিমেট 5xই হয়ে গেল আমার কি, এদের যোগফল, হ্যাঁ কি না। আর এদের অ্যাভারেজ কী হবে, সবসময় এদের মিডিল নাম্বার হয়ে যাবে অ্যাভারেজ, মিডিল নাম্বার কি, এক্স। তাহলে আলটিমেট দেখো এটা হচ্ছে অ্যাভারেজ বা মাঝের সংখ্যা, আর এটা হচ্ছে আমার সাম। তাহলে এদের রেশিও কত হলো, দেখো দাদা এক্স আর 5xের মধ্যে রেশিও কি 1:5 নয়, বলবো দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই, এটাই যে আমি বললাম। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন এরকম 5টা সংখ্যা বলে দেবে, যদি বলতো 7টা সংখ্যা, তখন কী হতো, 7টা সংখ্যার ক্ষেত্রে গল্প একই হতো না। যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, যতগুলোই সংখ্যা থাকুক না কেন, যদি বলে 7টা সংখ্যা, 9টা সংখ্যা, 11টা সংখ্যা, তাহলে 11টা সংখ্যার সাম কত হবে, 11x, তাদের মাঝের সংখ্যা কী হবে, এক্স, তার অলওয়েজ এদের রেশিও কী হবে, 11:1, মানে যেটা বলা, যতগুলো সংখ্যা বলা হয়েছে সেটা হয়ে যাবে তাদের কি, সাম, আর যেটা মাঝের সংখ্যা সেটা হয়ে যাবে এক্স, মানে হচ্ছে 1, বোঝা গেল। তাহলে অলওয়েজ রেশিও কী হবে না, এখানে 5:1 হলো, যদি 7টা সংখ্যা থাকতো তাহলে 7:1, যদি 11টা সংখ্যা থাকতো তাহলে 11:1, যদি 13টা সংখ্যা থাকতো 13:1, এইভাবে আমার কী পেতাম না, রেশিও পেতাম। এত সহজে আমি প্রশ্নের সমাধান করতে পারি। ইজ ইট ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। তাহলে আনসার কী হলো, মাঝের সংখ্যা মানে অ্যাভারেজ কত, 10। একটি পরীক্ষায় 42 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 64, পরে দেখা গেল যে 3 শিক্ষার্থীর নম্বর যথাক্রমে 64, 42 ও 26 নম্বরের পরিবর্তে 72, 58 ও 44 হিসাবে ভুল পড়া হয়েছে। ওকে, তাহলে সঠিক গড় নম্বর কত? আচ্ছা দেখো 64 পড়ার কথা ছিল, ভালো করে বুঝবে কিন্তু 64 কিন্তু এটা অ্যাকচুয়াল, আমি পড়েছি তাকে কত, 72। পড়ার কথা ছিল 42, তাকে আমি পড়েছি কত, 58। পড়ার কথা ছিল 26, আমি পড়েছি কত না, 44, মানে প্রত্যেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বেশি পড়েছি। 64 থেকে 72 ডিফারেন্স কত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে 8 বেশি পড়েছি। এখানে দেখতে পাচ্ছি কত দাদা, না এখানে দেখতে পাচ্ছি আমার 16 বেশি পড়েছি, হ্যাঁ কি না। এখানে দেখতে পাচ্ছি কত দাদা, এখানে দেখতে পাচ্ছি 18 বেশি পড়েছি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি বেশি পড়েছি। কত বেশি বললাম, 16 আর 24, আর এখানে হচ্ছে কত 10, 34, আর এটা হচ্ছে কত 42। তাহলে আমি 42 বেশি পড়ে ফেলেছি। তাহলে 42 যেটা আমি বেশি পড়েছি, তাহলে সেটা আমায় কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি দেখতে পেয়েছিলাম যে 42 জন শিক্ষার্থীর গড় নাম্বার ছিল 64, তাহলে 64 আমার অ্যাকচুয়াল গড় ছিল, মানে আমার যেটা আলটিমেট 72, 58 আর 44 হিসাবে ভুল পড়ার জন্য যে গড়টা হচ্ছে ভুল গড়, মানে বলতে পারি ইনকারেক্ট অ্যাভারেজ,
ওকে, তাহলে আমাকে কারেক্ট করতে গেলে আমি দেখতে পাচ্ছি 42 যেটা আমি বেশি করে ফেলেছি তাকে আমার কী করতে হবে, সবার থেকে বিয়োগ করতে হবে। কিন্তু আমি বলেছিলাম তোমাদের খুব ভালো করে মনে রাখতে যে যত বেশি আমি পড়ে ফেলবো বা যত আমি কম পড়ে ফেলবো তার খেসারত কিন্তু সবাইকে দিতে হবে। তাহলে এই যে 42 আমি বেশি পড়েছি সেটাকে সবার মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকের কাছ থেকে আমি কত করে আমি কী করবো, ডিডাক্ট করবো। তাহলে 42/42, কারণ 42 জন শিক্ষার্থী আছে, তাহলে যেটা আমি রং পড়েছি তার সাম আর যতজন আমার আছে তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকের ভাগে কত করে পড়বে, প্রত্যেকের ভাগে 1 নম্বর করে পড়বে। তার মানে অ্যাকচুয়াল অ্যাভারেজ হওয়া ছিল 64 - 1 63। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বলো, এর থেকে সহজভাবে এই প্রশ্ন করা কখনোই সম্ভব নয়। নেক্সট প্রশ্ন, সঞ্জয় তার মিড টার্ম পরীক্ষায় 150 নম্বরের মধ্যে 75 নম্বর এবং বার্ষিক পরীক্ষায় 150 নম্বরের মধ্যে 105 নম্বর পেয়েছে, তার নম্বর বৃদ্ধি শতকরা হার কত? তাহলে এই প্রশ্ন করতে গিয়ে অনেক পরীক্ষার্থী অনেকবার ভুল করে এবং বলে যে এই প্রশ্নটা পুরোপুরি ভুল আছে। ঠিক আছে, দারুণ একটা প্রশ্ন, খুব ভালো করে বুঝবে। প্রশ্ন দেখে মনে হবে বাবা খুব ইজি, কিন্তু করতে গিয়ে কিন্তু সমস্যার সম্মুখীন হবে। কীরকম সমস্যা? দেখো, মিড টার্ম পরীক্ষায় সে 150 নম্বরের মধ্যে 75 নম্বর পেয়েছে, খুব ভালো কথা। তার মানে কি, এখানে শতকরা সে কত পেয়েছে? 150 নম্বরের পরীক্ষা সে পেয়েছে 75 নম্বর। তাহলে 150 আর 75-এর মধ্যে রেশিও কত? 75 দুগুণে 150 মানে 1:2, মানে 1/2। তাহলে 1/2 মানে কত পার্সেন্টেজ? না, 1/2 × 100 করলে পাই 50%। তাহলে মানে আলটিমেট সে 50% নাম্বার পেয়েছে, খুব ভালো কথা। এর পরের পরীক্ষা, বার্ষিক পরীক্ষায় সে 150 নম্বরের মধ্যে পেল 105 নম্বর। তাহলে এখানে আলটিমেট তার পার্সেন্টেজ অফ নাম্বার কত? × 100। তাহলে দেখতে পাচ্ছি 5 কি দিয়ে কাটাকুটি, 15 দিয়ে কাটাকুটি করি, 7 15 105, এখানে 10, এখানে কাটাকুটি হয়ে গেল। তাহলে 70% সে নাম্বার পেয়েছে, হ্যাঁ কি না? তাহলে তুমি বলবে 50 নম্বর আগে পাচ্ছিল, এখন 70 নম্বর পাচ্ছে, মানে কী হয়েছে? 20% ইনক্রিজ হয়েছে। না, এখানেই একটা বিশাল বড় ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমায় বলেছে যে তার নম্বর বৃদ্ধির শতকরা হার কত। তাহলে এটা তো 50 থেকে 70, 20% যেটা নাম্বার বৃদ্ধি হলো কত পার্সেন্ট, এবার তার শতকরা হার মানে এই যে 20% বৃদ্ধি হয়েছে সেটা কার ওপর বৃদ্ধি হয়েছে? না, আগের ইনিশিয়াল 50%-এর ওপর। এটা মাথায় রাখতে হবে। তাহলে 20/50 × 100 হয়ে যাবে কারেক্ট আনসার, তার মানে 40%। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। অপশান ডি কারেক্ট আনসার হবে। 20% কিন্তু এর উত্তর নয়। ওকে, কোশ্চেন নাম্বার 15। দেখো কী বলেছে না, ভূষণের মাসিক আয় বলা হয়েছে 45,000 টাকা, তার মাসিক ব্যয় বলা হয়েছে 33,000 টাকা। মাসিক আয় 22% বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে 11%। তাহলে মাসিক সঞ্চয় কত হবে নির্ণয় করতে হবে, খুব ভালো কথা। দেখো এখানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট সবারই 0 আছে, এখানে দেখতে পাচ্ছি লাস্ট 3টে ডিজিট কিন্তু চেঞ্জ আছে। তাহলে লাস্ট 3টে ডিজিটে আমি দেখতে পাচ্ছি তাও সি আর ডি এর মধ্যে চেঞ্জেস নেই। ওকে, খুব ভালো কথা। আগে দেখি তাহলে মাসিক সঞ্চয়টা কতটা বেড়েছে সেটা নির্ণয় করতে পারলে আমি অনেকটা ইজি হয়ে যাবে প্রশ্নটার ক্ষেত্রে। দেখো 45,000 টাকা দেখতে পাচ্ছি মাসিক আয়, তাহলে ইনকাম থেকে আমি জানি যে এক্সপেন্ডিচার বিয়োগ করলে আমি কী পাই? না, সেভিংস পেয়ে যাই, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। ইনকাম কত বলা হয়েছে? 45,000 টাকা। তাহলে 45,000 টাকার উপর আমি দেখতে পাচ্ছি 22% বৃদ্ধি হয়েছে। তাহলে যখনই 45,000-এর উপর 22% নির্ণয় করতে যাবো, পার্সেন্টেজ সাইন কী করবে? দুটো শূন্যকে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে 450 × 22 এতটা বৃদ্ধি পেয়েছে আমার ইনকাম, এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। ওকে, এক্সপেন্ডিচার দেখতে পাচ্ছি 11% বৃদ্ধি পেয়েছে, খুব ভালো কথা। তাহলে এক্সপেন্ডিচার কত ছিল? 33,000 টাকা। এবার এর ওপর যখন 11% বৃদ্ধি করব তখন এই দুটো শূন্য পার্সেন্টেজ সাইনকে কী করে দেবে? ক্যান্সেল আউট করে দেবে। তাহলে 330 × 11 বৃদ্ধি পেয়েছে এটা। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এখানে 450 × 22, এখানে 330 × 11। তাহলে এদের ডিফারেন্স করলে আমি কী পেয়ে যাবো? না, সেভিংস কতটা বৃদ্ধি পেয়েছে, সেভিংস কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে 450 আর 330, 33-এর মধ্যে থেকে আমি 0 কমন নিতে পারি, এখান থেকে 11 কমন নিতে পারি। তার মানে আলটিমেট আমি এখান থেকে 3ও কমন নিতে পারি, আমি দরকার নেই, আমি এখান থেকে কমন নিলাম খালি 11 কমন নিলাম। তাহলে 45 × 22 মানে 45-কে 2 দিয়ে গুণ করলে এখান থেকে আমি 11 কমন নিচ্ছি, মানে 2 পড়ে আছে। তাহলে 45 × 2 করে 90 মানে 900, আর এখান থেকে 330 বিয়োগ করলে কত পাচ্ছি দাদা? পাচ্ছি কত? 570। তাহলে 11 × 570 পেলাম, হ্যাঁ কি না? তাহলে 11 × 570 করলে কত হচ্ছে? দেখতে পাচ্ছি এখানে 0 একটা হলো, 7 বসে গেল, 11 দিয়ে গুণ করলে 7 5 12 2, 5 1 6, তাহলে 6270 পেয়ে গেলাম। 6270 আমার বৃদ্ধি পেয়েছে। আবার যখন আমি দেখতে পাচ্ছি এখানে যে 45,000 হচ্ছে ইনকাম ছিল, 33,000 ছিল আমার কি এক্সপেন্ডিচার, তাদের ডিফারেন্স কত ছিল? 12,000 ছিল আমার সেভিংস। তাহলে 12,000 সেভিংস ছিল, আর সেভিংস বৃদ্ধি পেয়েছে 6270। বলো আর কিছু করতে হবে? লাস্ট 3খানা ডিজিটই তো দেখতে পাচ্ছি 270, এবং লাস্ট 3খানা ডিজিট 270 আমি দেখতে পাচ্ছি অপশান এতেই আছে, তাহলে যোগ করার দরকার নেই। তাহলে আমি এইখান থেকেই বলে দিতে পারতাম যে কারেক্ট আনসার হবে কি অপশানে। ওকে,
চলে যাই পরের প্রশ্ন। বলছে নিচের কোনটি সব থেকে বড়? তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ধার্য মূল্য ছাড়, তার মানে এখানে আছে মার্ক প্রাইস আর তার উপর ডিসকাউন্ট পার্সেন্টেজ, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট আমরা দেখতে পাবো যে কোথায় সব থেকে বেশি ছাড় দেওয়া হয়েছে, ডিসকাউন্ট সব থেকে বেশি দেওয়া হয়েছে। 400-এর 8%, পার্সেন্টেজ সাইন কী করবে, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে, মানে 4-8 32, তাহলে 32 টাকা এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 240-এর 12%, তাহলে 240 ইন্টু 12, 240 ইন্টু 12 করলে কী হয় দেখো, 12 24কে আমি কি লিখতে পারি, 12 ইন্টু 2, আর 12 ইন্টু 12 করলে কত হয়, 144, হ্যাঁ কি না? 12 ইন্টু 12 144 ইন্টু 2 মানে হচ্ছে কত, 288। আর 288-এর এখানে একটা শূন্য, এখানে এর দুটো শূন্য, মানে 12/100 হবে। তো পার্সেন্টেজকে ফ্র্যাকশনে করলে এই শূন্য ক্যান্সেল আউট হবে, এখানটা শূন্য আছে নিচে, তার মানে 28.8 হয়ে যাবে। এইভাবে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় কী হবে না, সময় চলে যাবে। 7% কার না 500, তাহলে দুটো শূন্য ক্যান্সেল আউট হবে, 7×5 35 টাকা। আর এখানে দেখতে পাচ্ছি কত, 10% মানে তো খুবই ইজি, আলটিমেট 32 টাকা হয়ে যাবে আমার কি ডিসকাউন্ট। তাহলে এই সবার মধ্যে সব থেকে বেশি ডিসকাউন্ট কোথায় পেয়েছি না, 35-এ, তার মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। একজন বণিক দাবি করে যে সে ক্রয় মূল্যে তার পণ্য বিক্রি করে, কিন্তু 1 কেজি ওজনের জন্য 900 গ্রাম ওজন ব্যবহার করে, তার মানে সে ওজনে ঠকিয়েছে। যখনই ওজনে ঠকাবে, যত গ্রাম সে বিক্রি করেছে, 900 গ্রাম বিক্রি করেছে, কিন্তু এখানে 1 কেজি আছে, তাহলে এটাকে 1000 গ্রাম লিখতে পারি। তো তাহলে 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রামের পরিবর্তে সে 1000 গ্রামের পরিবর্তে সে 900 গ্রাম বিক্রি করেছে। তাহলে যখনই আমি কোয়ান্টিটিতে ঠকাবো, যে পরিমাণ সে বিক্রি করবে, এটা সে বিক্রি করেছে, যে পরিমাণ বিক্রি করবে সেটা হয়ে যাবে সিপি, আর যে পরিমাণ বিক্রি করার কথা ছিল সেটা হয়ে যাবে এসপি। তাহলে দেখো 900 গ্রাম আর 1000 গ্রামের ডিফারেন্স কত দাদা, 100 গ্রাম, তার মানে 100 গ্রাম তার প্রফিট। ওকে, এসপি মাইনাস সিপি প্রফিট সবসময় কার ওপর হয় না, সিপির ওপর হয়, তার মানে 100/900 ইন্টু 100 হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। ইজ ইট ক্লিয়ার? তার মানে আমরা জানি যে 1/9 মানে সবসময় 11.1/9% হয়ে যায়, আর 11.1/9%কে আমরা 11.11 লিখতে পারি, তার মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার হয়ে গেছে? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। দেখো 18 নম্বর অঙ্ক সিম্পলিফিকেশন, খুব সহজ একটা সিম্পলিফিকেশন, কিন্তু এখানে দেখতে হবে যে 16 - 5 কিন্তু ব্র্যাকেটে নেই, তাই 3/4 এর 16 এর কাজ আগে হবে। এর মানে কি, এর মানে তো গুণ, তার মানে 4 আর 16 ক্যান্সেল আউট হয়ে গেল কত, 4। তাহলে 3×4 কত, 12, 12 - 5 কত, 7, 7 + 5.5 মানে 12.25। এরকমভাবে মুখে মুখে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, সময় কিন্তু আমার নেই। এখানে হাফ দেখতে পাচ্ছি, এর মানে গুণ, এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাছে আগে করে নিই। তাহলে 9.5 থেকে 2.5 বিয়োগ করলে 7, তাহলে 1/2 ইন্টু 7 করলে মানে কি 7/2, 7/2 মানে কত দাদা, 3.5, মাইনাস কত দেখতে পাচ্ছি 5 ইন্টু 0.35 গুণ করলে কত হচ্ছে 5, 35 ইন্টু 5 করলে হয় 175 মানে 1.75। ইটস নট ইট, একদম ঠিক। এবার 3.5 থেকে 1.75 বিয়োগ করলে কত হবে, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 12.25, আর এখানে হচ্ছে 3.5 থেকে 1.75 বিয়োগ করলে হচ্ছে কত না 1.75। ইজ নট ইট, একদম ঠিক। তাহলে এখানে দেখো 0.2 ঘর পর, এখানে 0.2 ঘর পর কেটে কুটে চলে গেল। 75 কত যাচ্ছে পুরোপুরি 175, 7 দিয়ে পুরোপুরি যাচ্ছে একদম 7 119, এখানে হচ্ছে 3 122, একদম মানে 7 বার পুরোপুরি যাচ্ছে, অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, হ্যাঁ কি না? একদম ঠিক। চলে যাই পরের প্রশ্ন। আচ্ছা, আর দারুণ একটা প্রশ্ন, আমি তোমাদের আগেই বলেছি যখন এই ধরনের যোগ দেবে আমি দেখব কোথায় সংখ্যাগুলোর হরে কে বসে আছে। 6, 5, 3, 10, এখানে 15, এদের এলসিএম কত দেখেই বুঝতে পারছি, এলসিএম কত হবে 30 হবে, মানে হরের 6, 5, 3, 10 আর 15 এলসিএম কত 30। তাহলে সবাইকে 30 করতে হবে, তাহলে 6কে 30 করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। তাহলে আমি নিচে গিয়ে 5 দিয়ে গুণ করে 30 করবো না, আমি ডাইরেক্ট ওপরটাকে 5 দিয়ে গুণ করে দেবো, হয়ে গেল কত 25। 7কে কী করতে হবে 30, 5কে কী দেবো 30 করতে হবে, 5কে 30 দিয়ে গুণ করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই লবকে 6 দিয়ে গুণ করে দাও, হয়ে গেল কত 42। 3কে 30 দিয়ে 30 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2কে 10 দিয়ে গুণ করে দাও, কত হয়ে গেল 20। আর এখানে 10কে 30 করে 3 দিয়ে গুণ, তার মানে এখানে 3কে 3 দিয়ে গুণ করে দাও, হয়ে গেল 9। আর এখানে 15কে 2 দিয়ে গুণ করলে 30, তাহলে 47কে 2 দিয়ে গুণ করে দাও 94। তাহলে এবার দেখো এখানে যোগ করে কত হলো, 25, 20 হচ্ছে 45, 45 এখানে হয়ে গেলাম 45 90, তাহলে এখানে 3 বেছে নিয়েছিলাম, এখান থেকে 3 ধার করে দাও 6 মানে হচ্ছে 96, তাহলে 96/30 এখানে নিচে, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, আর এখানে হয়ে গেল 94/30, 30 তুমি নিচে সবাইকে করে দিয়েছিলাম, তাহলে আলটিমেট হয়ে গেল জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত না 96/30 মাইনাস 94/30 মানে 2/30, এবং তার মানে হচ্ছে 1/15। দেখো কত সহজেই প্রশ্নের আনসার হয়ে গেল সেকেন্ডে, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। বলছে কোন সময়ে বার্ষিক 12% সহজ সুদের হারে, সহজ সুদ মানে সরল সুদ, সহজ সুদ বলবো না, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের হারে টাকা দ্বিগুণ হবে। আচ্ছা, টাকা দ্বিগুণ হওয়া মানে কি,
খুব ভালো করে বুঝবে। টাকা দ্বিগুণ হওয়া মানে কি? টাকা দ্বিগুণ হওয়া মানে হচ্ছে আমি 1 টাকা রেখেছিলাম, সেটা 2 টাকা হয়েছে। এই 2 টাকাটা কি? সুদ প্লাস আসল মানে অ্যামাউন্ট, আর এই 1 টাকাটা হচ্ছে কি? প্রিন্সিপাল। এদের ডিফারেন্স কী হয়েছে? ডিফারেন্স হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। ডিফারেন্স কত? 2 আর 1-এর ডিফারেন্স হচ্ছে 1। তার মানে 1 টাকা রাখলে আমি 1 টাকায় ইন্টারেস্ট পাচ্ছি। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 100% হচ্ছে আমার ইন্টারেস্ট। এবার আমরা জানি এই যে 100% রেট, এটা কী পার্সেন্টেজ? এছাড়া এসআই পার্সেন্টেজ, কারণ এখানে কিছু টাইম লেগেছে। আর এসআই পার্সেন্টেজ কী করে পাই? খুব ভালো করে বুঝবে। এসআই পার্সেন্টেজের কনসেপ্ট কিন্তু বুঝতে হবে না। রেট অফ পার্সেন্টেজ ইনটু টাইম করলে আমি পাই এসআই পার্সেন্টেজ। এটা ভালো করে বুঝতে হবে। ব্যাস, আর কিছু বোঝার নেই। তাহলে আমার রেট অফ পার্সেন্টেজ কত বলেছে? 12%। টাইম কত লাগবে আমি জানি না। এসআই পার্সেন্টেজ কত হয়েছে? 100। গল্প শেষ। পার্সেন্টেজ সাইন ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে টি এর ভ্যালু কত? 100/12। আর 100/12 মানে হচ্ছে 4 দিয়ে 25, 4 3 12, 25/3 মানে 8 পূর্ণ 1-এর 3। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বলো এর থেকে সহজ করে কিছু বোঝানো সম্ভব? বলো না, কিছুই বোঝানো সম্ভব না। তাহলে 6% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করা কিছু পরিমাণ অর্থের মূল্য 40% বৃদ্ধি পেতে কত বছর সময় লাগবে? কনসেপ্ট একই। তাহলে 40% বৃদ্ধি পেয়েছে মানে 40%টা কি? যেটা বৃদ্ধি পায় সেটাই তো এসআই হয়, যেটা বৃদ্ধি পায় সেটাই তো এসআই হয়। তার মানে পার্সেন্টেজ লেগে আছে মানে হচ্ছে এসআই পার্সেন্টেজ। এসআই পার্সেন্টেজ কত দেয়? 40%। এবার আমরা কী জানি এসআই পার্সেন্টেজ কী করে পাওয়া যায়? না, রেট অফ পার্সেন্টেজ ইনটু টাইম করে। তাহলে ইজিক্যাল টু কত? 40%। রেট অফ পার্সেন্টেজ কত বলা হয়েছে? 6। টাইম আমি জানি না, নির্ণয় করতে হবে। হয়েছে কত? 40। পার্সেন্টেজ ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে টি এর ভ্যালু কত? 40/6। বলো 2কে দিয়ে 20, এখানে 3, 20/3 মানে হচ্ছে কত? 6 পূর্ণ 2-এর 3। অপশান এ কারেক্ট অ্যান্সার। তাহলে এই ছিল আমার আজকের 21টা প্রশ্নের সলিউশন। আশা করবো তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো, কারোর কোথাও কোনো প্রবলেম নেই। তো চলে আসবো আমরা নেক্সট দিন শেড নাম্বার 16 নিয়ে। তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে। আর তার সঙ্গে জিডির ক্লাসও আসছে শতকরার ওপর, কেউ কিন্তু মিস করবে না। পার্সেন্টেজ যারা না শিখবে তারা কিন্তু রেশিও আর পার্সেন্টেজে যদি দখল থাকে তারা কিন্তু অ্যারিথমেটিকের ওপর কী করবে? রাজ করবে। ওকে, চলো টাটা।